আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স ও আলু দিয়ে আমি একটা রেসিপি করেছি। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে ইলিশ মাছের কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি মাছটা কুটে কিন্তু আধ ঘন্টার মতো 30 মিনিটের মতো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এতে করে ইলিশ মাছটা খেতে ভালো লাগে, এর জন্য আমার মাছটা একটু লাল দেখা যাচ্ছে। দেখুন আমি কড়াই বসিয়ে নিয়েছি, এবারে লবণ হলুদ মেখে আমি মাছটা ভাজতে দিব। এই যে আমি মাছটা একে একে করে প্রত্যেকটা মাছ আমি এখানে ভাজতে দিয়ে দিব। আমি কিন্তু আজ ইলিশ মাছটা ভেজে রান্না করছি। আমি কিন্তু ইলিশ মাছের রেসিপিতে খুব বেশি একটা ইলিশ মাছ ভাজি না। আমি কিন্তু প্রায় সময় কাঁচা ইলিশ মাছের যে রেসিপিগুলি আছে ওগুলি আমি পছন্দ করি। আজ আমি ইলিশ মাছটা ভেজে রান্না করব। দেখুন আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। দুই পাশ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে করিনি, দুই পাশ কড়াভাবে ভাজিনি, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এতে করে মাছটা খেতে ভালো লাগবে। কড়া করে ভাজলে এটা গরম ভাতে খেতেই ভালো লাগে, তরকারি করে খেলে আর ভালো লাগে না। দেখুন মাছটা তুলে নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো এর ভিতর মশলাপাতিগুলি দিয়ে দেবো। আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা করে রেখেছিলাম। আমি কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। দেখুন আমি এবারে এই কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে নিব। ইলিশ মাছে কিন্তু অনেকে আদা রসুন দেয় না, আমি এখানে খুবই সামান্য একটু আদা এবং একটু রসুন দিয়ে দিলাম। দেখুন ইলিশ মাছের একটি আলাদাই স্মেল এবং স্বাদ আছে। আদা রসুন বেশি দিলে এটা নষ্ট হয়ে যায়, কেউ যদি না চান নাও দিতে পারেন। আমি খুবই পরিমাণে কম দিয়েছি। এবারে দিয়ে দেবো শুকনো উপকরণ, লবণ পরিমাণ মতো। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। হলুদ ছোট চামচের 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দেব শুধু কালারের জন্য, যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা অ্যাড করেছি। দিয়ে দেব ধনিয়া গুঁড়া ছোট চামচের 1 চামচ। এবারে প্রত্যেকটা মশলা আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে একটু কষানোর পরে আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিব, যাতে করে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। আমি যে পাত্রে আমি মশলা বেটে রেখেছিলাম, শিলপাটায় আমি এটা বেটে নিয়েছিলাম, কিন্তু সেই মশলার বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিব। এতে করে মশলাটা খুব ভালো কিন্তু কষানো হবে। দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে প্রায়। এবারে আমি দিয়ে দেবো সবজিগুলি। আমি এখানে ঢ্যাঁড়স এবং আলু এই করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম। দেখুন আমি এই সবজিগুলো এর ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি কিন্তু বারবার করে বলি যে আপনারা যদি মাছ সবজি দিয়ে রান্না করেন তাহলে আপনারা অবশ্যই করে সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। আমি এখানে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে আমি সবজিটা খুব ভালো করে কষিয়ে নিব। ফিরবো, দেখুন এই যে 5 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি। দেখুন সবজি থেকে কিন্তু নিচে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই যে আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই যে নিচে যে পানিটা ছেড়েছে এই পানিটা কিন্তু আমি পুরোটাই শুকিয়ে নেব এই কষানোর মাধ্যমে। দেখুন আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ফিরবো 5 মিনিট পরে। এই যে দেখুন 5 মিনিট পরে কিন্তু আমি আবারও ফিরে এসেছি। এবারে কিন্তু আমার সবজিগুলোর পানিটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে, নিচ থেকে তেল ভেসে উঠেছে। যখন আপনাদের এইরকম হবে তখন আপনারা মনে করবেন যে আপনাদের সবজি যেটাই বলুন আপনি কষান না কেন, তেল ছেড়ে দিলে বুঝবেন যে আপনার এটা কষানো হয়ে গেছে। দেখুন আমি এবার এটাকে নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে আমার এই ঢ্যাঁড়স এবং আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি পানি দিয়ে দিব। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা আসলে পরিমাণ বলা যায় না, যার যেরকম সবজি সে সেইভাবেই পানিটা দিয়ে নেবেন। দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করব যতক্ষণ তরকারিটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত। দেখুন আমি আবারও চলে এসেছি, তরকারিটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছগুলি এখানে দিয়ে দিব। দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু আমি তরকারিতে দিয়ে দিচ্ছি।
এই তো আমার সম্পূর্ণ মাছগুলি দেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলি কি করব, তরকারির যে ঝোলটা দিয়েছিলাম ওই ঝোলের ভিতর দিকটা একটু নেড়ে চেড়ে ভেতরের দিকটাতে দিয়ে দিব, যাতে করে মাছটা ভিতরে সুন্দর করে তরকারি যে ওটা ঢুকে যেতে পারে। দেখুন আমি আবারও ঢেকে দিয়েছি, ফিরবো 10 মিনিট পরে। এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু 10 মিনিট পরে ঠিক এইরকম হয়েছে। এ পর্যায়ে আপনারা যে যেমন তরকারি গ্রেভিটা রাখবেন, ঝোলটা রাখবেন, সেভাবেই আপনারা ঠিক করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই রাখবো, আমি এর থেকে বেশি ঝোল কমাবো না, যেহেতু এখানে আলু দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তরকারির ঝোলটা আর একটু কমে যাবে। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নিব। রান্না শেষে আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন, কারণ লবণ যদি রান্নায় ঠিকঠাক মতো না হয় খেতে কিন্তু ভালো লাগে না। আমার এখানে লবণ একটু কম হয়েছিল, আমি আর একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি। এবারে আমি তরকারিটা একটু লবণটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে আমার লবণটা সব দিকে পৌঁছে যায়। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পরে আমি সার্ভ করব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়াম্মি, কতটা পারফেক্ট একটা লুক এসেছে। দেখুন এভাবে যদি কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে আপনারা রান্না করেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও অসম্ভব মজা হয়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল বাটনটা চেপে দিবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম একটা তরকারি রান্না করে দেখবেন, বাসার সবাই আপনার পরে খুশিই হবে।